হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, না নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন, আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আমরা জানি বাংলাদেশের গোপালগঞ্জে একটি ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এবং হচ্ছে সংঘর্ষময় একটা পরিস্থিতি চলছে, এবং কোথাও গিয়ে আবারও এক বছর আগে যেরকম আমরা সিনারিও 2-3 মাস ধরে দেখেছিলাম তারই যেন আবার একটা পুনরাবৃত্তির মতো ঘটছে। তো পরিস্থিতি তাই বলছে, সেই নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও করেছি। তো আবারও আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি সেই ভিডিওটা ছিল যে প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করেছিলাম, যদিও আমরা জানি না যে সেই ভিডিওতে কতটা অথেন্টিক বলেছে। আর এই ভিডিওটা আনার উদ্দেশ্য যে অ্যাকচুয়ালি ঘটছেটা কি। তো ভিডিও টাইটেল হচ্ছে ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফেরার বার্তা, এবং চ্যানেল নেম হচ্ছে ডেলি যুগান্তর। তো চলুন, এটা হচ্ছে বাংলাদেশের চ্যানেল, আগেটা যেমন আমাদের ইন্ডিয়ান চ্যানেল থেকে করেছিলাম। তো চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। 5 আগস্টের পর অনেকটা অদৃশ্য ছিল আওয়ামী লীগ, কিন্তু বুধবার গোপালগঞ্জে যা হয়েছে তার রীতিমতো রণক্ষেত্র। ওই দিন সকাল থেকেই পরিস্থিতি দেখে মনে হয়েছে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সময় যত গড়িয়েছে ততই তারা সেই জুলাই আন্দোলনের বিধ্বংসী রূপ দেখিয়েছে। পুলিশের গাড়ি থেকে শুরু করে ইউনোর গাড়ি পর্যন্ত ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। একযোগে হামলা চালিয়েছে সমাবেশ করতে যাওয়া এনসিপি নেতাদের উপর। কোনো মতো সেনাবাহিনীর গাড়িতে করে গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হয় হাসনাত সার্জিসরা। হাসিনা সরকারের পতনের পর এতটা আগ্রাসী রূপে প্রথমবার প্রকাশ্যে আসলো আওয়ামী লীগ। অনেকে শঙ্কা করছেন নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগকে এভাবে মাথাচাড়ার সুযোগ দেওয়াটা উচিত হয়নি। প্রশ্ন উঠেছে এই মুহূর্তে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ করার যৌক্তিকতা নিয়েও। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 5 আগস্টের পর কার্যত দেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। সেখানে নতুন করে তাদের মাঠে নামার মতো পরিস্থিতি তৈরি করার প্রয়োজন ছিল কিনা সেই প্রশ্নও রাখেন তারা। এদিকে শঙ্কা তৈরি হয়েছে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ নতুন করে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। কারণ পূর্ব ঘোষণা দিয়ে সমাবেশ করার পরও এনসিপির সভাস্থলে হামলার ঘটনা, নিরাপত্তা দুর্বলতার বিষয়টিও উঠে এসেছে। খোদ এনসিপির নেতারাই এই অভিযোগ তুলেছেন। হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে তবে রাজনৈতিক সমালোচকরা বলছেন শুধু গোপালগঞ্জ দিয়ে গোটা দেশে আওয়ামী লীগের শক্তিমত্তা বিচার করা যাবে না। কার্যত আওয়ামী লীগ উঠে দাঁড়ানোর অবস্থায় নেই, তাদের ফেরার শঙ্কা তো আরো পরের কথা। তবে যে কোনো সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সেই শঙ্কা সবসময় মাথায় রেখে নিরাপত্তা জোরদার করতে হবে। এদিকে দেশে যখন নির্বাচনের হাওয়া বইছে তখন এমন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে নির্বাচন যথাসময়ে হবে কিনা সেটা নিয়েও। এমন পরিস্থিতিতে দেশে কিসের নির্বাচন, এমন কথা এনসিপি এবং জামাতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। গোপালগঞ্জে যে ভয়াবহ পরিস্থিতি সেটা দেখলাম, এবং কোথাও গিয়ে আওয়ামী লীগ দলটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, এটাও আমরা দেখলাম। এবং এই বিগত এক বছরে আমরা দেখেছিলাম যে একটা বিলুপ্ত প্রায় দল হয়ে গেছে, কারণ ডেফিনেটলি তাদের দলনেত্রী যখন হচ্ছে দেশ ছাড়া হয়ে গেছিল বা দেশান্তর হয়ে গেছিল বা কোথাও গিয়ে পলাতক হয়ে গেছিল, তো সেখানে এবং বাকি সদস্যদের ধরে ধরে যাকে যেখানে যে অবস্থায় পাচ্ছে ধরে ধরে হচ্ছে শ্রীঘরে ঢোকানো হচ্ছিল। তো সেখানে ডেফিনেটলি হচ্ছে বাকি যারা আওয়ামী লীগ সাপোর্টার রয়েছে তারা চুপ করেই থাকবে, ঘরে বন্দি থাকবে। এটাই একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যদিও এখানে অনেক রকম প্রশ্ন চলে আসে যে কোথায় গেল স্বাধীনতা, কোথায় গেল বাক স্বাধীনতা, কোথায় গেল প্রকৃত স্বাধীনতা, এই প্রশ্নগুলো তার সাথে কিন্তু প্যারালালি চলে আসে। কিন্তু এটাও একটা ঠিক যে কোথাও এই যে পুরো সরকার চেঞ্জ বা বাংলাদেশের যে পুরো একটা ড্রাস্টিক চেঞ্জ, সেটার কিন্তু একটা বড়সড় প্রভাব পড়েছিল হচ্ছে আওয়ামী লীগ দলটার উপরেও। কিন্তু আমরা জানি হচ্ছে তারপরে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয় এবং হচ্ছে তারপরে যথেষ্ট আর কি
মানে পটু হাতে দক্ষ হাতে দেশ সামলানোর কাজ শুরু হয় এবং দেশে অনেক অগ্রগতি হতে দেখা যায় এবং দেশের মানুষরা অনেক খুশি হয়, সন্তুষ্ট হয়। সেটা আমরা অনেক ভিডিওতে বা ইন্টারভিউতে, দেশের মানুষের ইন্টারভিউতেও আমরা দেখেছি এবং আমরা বারবার সেটা বলেওছি। তো তারপরেই হচ্ছে শুরু হয় যে কবে নির্বাচন হবে, নির্বাচনের জন্য একটা তাড়াহুড়ো। বাকি দলগুলো হচ্ছে কোথাও গিয়ে ইন্টারিম গভর্নমেন্টের উপর একটা চাপ দিতে শুরু করে এবং তারপরে স্পেশালি বিএনপি, এবং তারা যত মানে শীঘ্র ততটাই আর কি, মানে তত শীঘ্রই আর কি তারা নির্বাচন চায় এবং নতুন সরকার তারা হচ্ছে গঠন করতে উৎসাহী হয়। এবং আমরা জানি যে তারপরে হচ্ছে ভোটের হচ্ছে দিনক্ষণ, মাস এগুলোও প্রায় ঠিক হয়ে গেছিল। কিন্তু তারপরে হচ্ছে এই গোপালগঞ্জের একটা আবার ভয়াবহ পরিস্থিতি, তো যেখানে আমরা দেখলাম এই ভিডিওতে যে একটা প্রশ্ন চিহ্ন উঠেই আসছে যে এবং মাঝে আমরা এটাও দেখেছি যে আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপকে কোথাও গিয়ে বেআইনি ঘোষণা করে দেওয়া হয়েছিল। তো সেটাও একটা কোথাও গিয়ে ক্ষোভ তৈরি, কারণ এটা যেহেতু এত বড় একটা দল, তো তাদের কার্যকলাপ হুট করে বন্ধ করে দেওয়া, যদিও দলটাকে বেআইনি এখনো ঘোষণা করা হয়নি। এবং ডেফিনেটলি এত কিছু চেঞ্জেস কিন্তু করা হয়েছিল, কোথাও কি তাদের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু দলটাকে নিষিদ্ধ করা হয়নি এখনো পর্যন্ত। তো যাই হোক, এবার এই এক বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এত কিছু মানে উত্থান পতন, উথাল পাতাল এগুলো চলছে এবং আবারও আমরা দেখছি গোপালগঞ্জের পরিস্থিতি। তো ডেফিনেটলি একটা প্রশ্নচিহ্ন চলেই আসছে যে উক্ত সময়ের মধ্যে সমস্ত কিছু ঠিক হবে কিনা, ভোটটা ঠিকভাবে হবে কিনা বা আদৌ ভোট হবে কিনা, এবং আওয়ামী লীগ তাতে পার্টিসিপেট করতে পারবে কিনা, এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে বা বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। এবং ঠিক তার সাথে আরেকটা হচ্ছে প্যারালালি প্রশ্ন চলে আসছে যে এত যে চেঞ্জেস আসছে তার জন্য বা এর পরেও যা ঘটবে তার জন্য আমাদের মানে বাংলাদেশের প্রতিবেশী দেশ আমাদের উপর কতটা প্রভাব পড়বে, ইকোনমিক্যালি বা গ্লোবালিও কতটা কি প্রভাব পড়বে। তো সমস্তটাই হচ্ছে মানে একটা কি বলবো, একটা ধাঁধার মতো হয়ে রয়েছে। তো সেটা আপকামিং ডেজে বোঝা যাবে। কিন্তু এখন আবার দেখছি আমরা পরিস্থিতি অনেক গরম হয়ে গেছে, মাঝখানে বেশ কিছুটা ঠান্ডা ছিল। তো দেখা যাক এরপরে কি হয়। এবং আওয়ামী লীগ ছিল হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় আর কি পার্টি, এবং সেখানে দাঁড়িয়ে মানে ডমিনেটিং পার্টি এবং রুলিং পার্টি কোথাও গিয়ে, এবং সেখানে দাঁড়িয়ে মানে যতই আর কি যা হয়ে যাক না কেন, এই ঘটনাটা কোথাও গিয়ে প্রমাণ করে দিচ্ছে যে 5ই আগস্ট মানে স্বাধীনতা 2.0 হওয়ার পরেও যে তারা যে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। এবং গোপালগঞ্জ কোথাও গিয়ে আওয়ামী লীগের একটা গড় বলা চলে। তো মানে সেই বাংলাদেশের রাজনীতি থেকে যে আওয়ামী লীগ হারিয়ে গেছে সেটাও কিন্তু এর প্রমাণ দিচ্ছে না। তো মানে যতই তার কার্যক্রম নিষিদ্ধ হয়ে যাক না কেন, তার কার্যক্রমকে কোথাও গিয়ে একটু দমন করা হোক না কেন, বাট এই ঘটনাটা কোথাও গিয়ে বলে দিচ্ছে যে বাংলাদেশের এখনো পর্যন্ত সমস্ত মানুষ কিন্তু আওয়ামী লীগকে যে নিষিদ্ধ হোক এই জিনিসটা কিন্তু চায় না। তো এটাও কিন্তু একটা বড় মেসেজ দেয় কোথাও গিয়ে ইলেকশন কমিশনের কাছে যে একটা দলকে যদি কোথাও গিয়ে নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়া হয় এবং তাদের কোথাও গিয়ে যে সমর্থক যারা রয়েছে, যতই বিচারাধীন হোক না কেন বিষয়টা, বাট কোথাও গিয়ে তাদের সমর্থকদের ওপর কোথাও গিয়ে একটা মানে অবিচার করা কোথাও গিয়ে, কারণ মানে তাদেরও কোথাও গিয়ে তারাও বাংলাদেশি এবং তাদেরও কোথাও গিয়ে ভোটার কার্ড রয়েছে বা জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং তাদেরও ভোট দেওয়ার অধিকার রয়েছে নিজেদের পছন্দের দলকে। এবং যে বিচারাধীন বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে যারা সেই সময় পদে ছিল সেই সমস্ত পদের যারা মানে অত্যাচার করেছে, দুর্নীতি করেছে, তাদের যদি বিচারাধীন বিষয়ের মধ্যে আনা হয়, সেই ব্যাপারটা ইনক্লুডিং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তো সেই বিষয়টা হলে ব্যাপারটা আলাদা হয়। বাট আই থিঙ্ক দলটাকে কোথাও গিয়ে নির্বাচনে অংশ নেওয়াটা দেওয়া উচিত কোথাও গিয়ে। এবং তার সাথে সাথে এবং যে বাংলাদেশের গড় যেটা আওয়ামী লীগের যে গোপালগঞ্জ, সেখানে গিয়ে এনসিপির একটা যে কর্মসূচি এবং সেখানে তাদের ওপর হামলা এবং তাদের কোথাও গিয়ে হাসনাত আর সার্জিসকে কোথাও গিয়ে সেনাবাহিনীর গাড়িতে করে যে পালিয়ে দেওয়া, এটাও কিন্তু তাদের একটা কাছে বিরাট মেসেজ যায় যে আওয়ামী লীগ বা এই মানে যতই ছাত্র আন্দোলন হোক না কেন তারা কিন্তু এখনো মানে হারিয়ে যায়নি বাংলাদেশ থেকে, যতই তারা মানে গা ঢাকা দিয়ে থাকুক না কেন বা তাদের দেশ বা নেত্রীর পলায়ন হোক না কেন। এবং আরেকটা জিনিস হচ্ছে এটাও বোঝার মতো বিষয় যে শুধু গোপালগঞ্জ মানে কিন্তু সমগ্র বাংলাদেশ নয়। তো এই গোপালগঞ্জের উপর বেস করে যে যদি মানে নির্বাচন পিছিয়ে দেওয়া বা এই সমস্ত জিনিসগুলো করা হয়, তাহলে সেটাও কোথাও গিয়ে একটা বাংলাদেশের অন্যান্য জনগণ বা অন্যান্য জায়গার মানুষের প্রতি কোথাও গিয়ে অবিচার করা হবে।
তো সব মিলিয়ে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন এবং কোথাও কি ইন্টারিম গভর্নমেন্ট এবং সেনাবাহিনীর উপর একটা চরম চাপ রয়েছে যে পরবর্তীকালে কি ধরনের পরিস্থিতি হবে এবং আদৌ নির্বাচনটা কবে সঠিকভাবে সম্পন্ন হবে। একদমই তাই। তো যাই হোক, আমরা আমাদের যতটুকু মনে হলো বিচার বিশ্লেষণ করে বললাম, এবার বাকিটা আপনাদের বক্তব্য, আপনাদের পার্সোনালি কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাদিত কি সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।